সুপ্রিয় শিক্ষার্থীরা, মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের উপর আরও একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটি ষষ্ঠ অধ্যায় কোনিক্স। তো ইতিমধ্যে কোনিক্সের উপর আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। পরাবৃত্ত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছি। আজকে আমরা আরও একটি প্রকার সম্পর্কে জানব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং এখান থেকে উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং বেশিরভাগ গ্রহই সূর্যের চারদিকে এভাবে ঘুরে। ঘূর্ণনের ফলে দেখো একটি পথ তৈরি হয়েছে। আমরা এই পথটিকে যদি গণিতের ভাষায় বলি তাহলে এটি কিন্তু বৃত্ত হবে না, এটি একটি বৃত্ত না হয়ে হবে, এটিকে আমরা বলবো উপবৃত্ত। অর্থাৎ বেশিরভাগ গ্রহ উপগ্রহই সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরছে। এছাড়াও আমরা জানি যে পৃথিবীকে কেন্দ্র করে কৃত্রিম উপগ্রহ অনবরত ঘুরছে। এই ঘূর্ণনের পথটি কিন্তু উপবৃত্তাকার এবং আমরা দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে এই আকৃতিগুলো ব্যবহার করে থাকি। যেমন ক্রিকেট খেলার মাঠ তোমরা সবাই দেখেছ। ক্রিকেট পছন্দ করে না এমন লোক কমই পাওয়া যায় বর্তমানে। তো এই যে ক্রিকেট খেলার মাঠ, এটিও কিন্তু উপবৃত্তাকার। দেখো, এটিও কিন্তু উপবৃত্তাকার। এরকম দৃষ্টিনন্দন অনেক কিছুই আমরা দৈনন্দিন জীবনে সুন্দর করার জন্য, দৃষ্টিনন্দন করার জন্য অনেক স্থাপনার ক্ষেত্রে আমরা এই আকৃতিগুলো ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো উপবৃত্ত। এটি কণিকের একটি প্রকার। আমার এটা লেকচার নাম্বার হচ্ছে 5, এটা 6.2-তে রয়েছে। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। প্রথমে আমরা জানব যে আজকে আমরা এই লেকচার থেকে কি শিখব। প্রথমে আমরা যেটা শিখব সেটা হলো উপবৃত্ত কি তা আমরা জানতে পারবো। উপবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, দিকাক্ষরেখা, অক্ষরেখা শনাক্ত করতে পারবো। উপবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দিকাক্ষের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা দেখব যে কণিকের ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল, সেটা হলো SP/PM। এটা আমরা যেখান থেকে পেয়েছি সেটা হলো যে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত ধ্রুবক, তাদের সেট একটি সঞ্চারপথ। এই সঞ্চারপথকে আমরা বলবো হচ্ছে কণিক। তোমরা খেয়াল করো যে এখানে নির্দিষ্ট বিন্দুটি হলো S এবং নির্দিষ্ট রেখাটি হলো MZ। এখানে MZ যে রেখাটা আছে, এই রেখাটা MZ যে রেখাটা আছে, এই রেখাটাকে বলবো আমরা নির্দিষ্ট রেখা এবং PXY যে কোনো একটি বিন্দু। এই PXS থেকে P বিন্দুর যে দূরত্ব এবং MZ রেখা থেকে P বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটার অনুপাতটা হচ্ছে E এবং এর মানের উপর নির্ভর করে আমরা বিভিন্ন প্রকার কনিক্স পেয়ে থাকি। এটা আমরা ইতিমধ্যে জানি। এর মান যদি 1 হয় তাহলে আমরা জানি এটা হবে পরাবৃত্ত, যেটা আমরা বিস্তারিতভাবে শিখেছি। আজকে আমরা দেখব যে এর মান যদি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয় তাহলে হবে উপবৃত্ত। তাহলে দেখো, 0 থেকে বড় এবং 1 থেকে যদি ছোট হয় তাহলে কণিকটি হবে উপবৃত্ত। এখানে 0 থেকে কিন্তু এর মানটা কখনো ছোট হতে পারবে না। তো তাহলে আকৃতিটা কেমন হবে তোমরা একটু খেয়াল করো। আকৃতিটি আসবে হলো উপবৃত্তাকার। আকৃতিটি কি আসবে? উপবৃত্তাকার। আকৃতিটি আসবে এরকম উপবৃত্তাকার, অর্থাৎ উপবৃত্ত হবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর মানের উপর নির্ভর করে আমাদের এখানে কণিকটি হবে উপবৃত্ত, অর্থাৎ 0 থেকে বড় এবং 1 থেকে যদি ছোট হয় তাহলে হবে উপবৃত্ত।
খেয়াল করো যে আমরা এবার কণিকের বিভিন্ন যে অংশ আছে সেই অংশ নিয়ে আমরা আলোচনা করব। কণিক্সের বিভিন্ন অংশ, কোন অংশের নাম কি সেটা আমরা বিস্তারিতভাবে শিখব। এখানে প্রথমে দেখো যে এই যে সি দেওয়া আছে এটা হচ্ছে কেন্দ্র, এটার নাম কি? এটা হচ্ছে কেন্দ্র। এরপরে দেখো উপকেন্দ্র। কণিকের কিন্তু উপবৃত্তের কেন্দ্র উপকেন্দ্র কিন্তু দুটি, এস এবং এস প্রাইম। এস এবং এস প্রাইম হচ্ছে উপকেন্দ্র। এরপরে দেখো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হচ্ছে দুটি, এ এবং এ প্রাইম, এ এবং এ প্রাইম। এরপরে আমরা হচ্ছে এখানে নিয়ামক রেখা দেখতেছি দুটি, এম জেড এবং এম প্রাইম জেড প্রাইম, দুটি এখানে নিয়ামক রেখা আছে। এরপরে অক্ষরেখাও দুটি, একটি হবে বৃহদাক্ষ আরেকটি হবে ক্ষুদ্রাক্ষ। এ প্রাইম এটা হবে বৃহদাক্ষ এবং বি প্রাইম এটা হবে ক্ষুদ্রাক্ষ। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের এই নামগুলা কিন্তু খুবই জরুরি এবং উপকেন্দ্র কোনটা, কেন্দ্র কোনটা, নিয়ামক রেখা কোনটা, ক্ষুদ্রাক্ষ কোনটা, এগুলো কিন্তু আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। এরপরে আমরা কণিকের উপবৃত্তের সমীকরণ নিয়ে আমরা একটু কথা বলবো। উপবৃত্তের আদর্শ সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। কণিকের এটা হচ্ছে আদর্শ উপবৃত্তের এটি হচ্ছে আদর্শ সমীকরণ। এখান থেকে আমরা উপবৃত্তের দুটি আকৃতি পাবো, যেখানে এ এবং বি এর মানের উপর নির্ভর করে, এ এবং বি এর মানের উপর নির্ভর করে আমরা এখানে দুটি আকৃতি পাবো। সেই দুটি আকৃতি তোমরা দেখো যে এ যদি বি থেকে বড় হয়, এ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে আকৃতিটা হবে এইরকম। এখানে দেখতেই পাচ্ছ যে বৃহৎ অক্ষটা হবে এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষটা হবে ওয়াই অক্ষ বরাবর। এরপর শিক্ষার্থীরা দেখো যদি এ লেস দেন বি হয় তাহলে কি হবে? এ লেস দেন যদি বি হয় তাহলে আকৃতিটি হবে এরকম এবং এখানে কিন্তু বৃহৎ অক্ষটি ওয়াই অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষটি হলো এক্স অক্ষ বরাবর। তো এই আকৃতি দুটিও আমাদেরকে মনে রাখতে হবে। এর মানের উপর নির্ভর করে যেরকম আকৃতিগুলো আলাদা হবে, ঠিক সেরকম এখানে আমাদের পরবর্তীতে যে সূত্রগুলো আসতেছে সেই সূত্রগুলো একটু ভিন্ন ভিন্ন হবে। এবং অবশ্যই তোমাকে যখনই কোনো উপবৃত্তের সমীকরণ দেওয়া হবে তখন তোমাকে অবশ্যই দেখতে হবে এ বড় না বি বড়, তার উপর নির্ভর করে আমাদের সবগুলো সূত্র আসবে এবং আকৃতিও চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা এই রিলেটেড এ গ্রেটার দেন বি এবং এ লেস দেন যদি বি হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্রগুলো কেমন হবে এবং উপাদানগুলোর কীরকম হবে সেই জিনিসগুলো আমরা একটু বিস্তারিতভাবে শিখব। উপবৃত্তের আদর্শ সমীকরণ। উপবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে যেটা আমরা অলরেডি দেখে আসলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে সূত্র কিন্তু একটাই, সমীকরণ কিন্তু এখানে আমরা কি একটাই পাচ্ছি, কিন্তু এর মানের উপর নির্ভর করে আকৃতি চেঞ্জ হবে, যেরকম সেরকম সূত্রগুলোও কিছু পরিবর্তন হবে। যেমন দেখো যে প্রথমে আসতেছে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক হলো এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে 0 0 এবং বৃহদাক্ষের যে দৈর্ঘ্য আছে, বৃহদাক্ষের দৈর্ঘ্য এটা হবে 2a। এরপরে ক্ষুদ্রাক্ষের যে দৈর্ঘ্য এটা হবে 2b। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস a, 0। এটা হলো এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে। এখন আমরা দেখব যে এ লেস দেন বি যদি হয় তাহলে এগুলোর কেমন হবে। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 ছিল, এখানে 0 0ই থাকবে। বৃহদাক্ষের দৈর্ঘ্যটা হয়ে যাবে 2b, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2a, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস a। এখানে খেয়াল করো যেহেতু আমাদের বৃহদাক্ষটা এখানে ওয়াই অক্ষ বরাবর, সুতরাং এখানে ভুজ 0 হবে আর কোটিটা হবে প্লাস মাইনাস a, যেহেতু দুই দিকেই হতে পারে, ওয়াই অক্ষের উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। এরপরে আসো আরও কিছু সূত্র আমরা দেখব। উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই সমান √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আবার এ লেস দেন বি যদি হয় তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আসবে? এ গ্রেটার দেন বি এর জন্য প্লাস মাইনাস এই এবং এ লেস দেন বি এর জন্য 0 প্লাস মাইনাস বিই।
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস এই এবং a লেস দেন b এর জন্য আসবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। দ্বিকাক্ষের বা নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই এবং y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই ই। এই সূত্রগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো ছাড়া আমরা কোনো অঙ্কই করতে পারবো না। এই জন্য আমাদের খুব মনোযোগ সহকারে সূত্রগুলো দেখতে হবে, মুখস্থ করতে হবে এবং বারবার লিখতে হবে। আমাদের আসলে একটা পার্ট যদি আমরা শিখে ফেলি, a গ্রেটার দেন b এর জন্য যদি শিখে ফেলি, তাহলে সেই অনুযায়ী আমরা a লেস দেন b কিন্তু শিখতে পারবো। এখানে আমাদের খুব বেশি পরিবর্তন হচ্ছে না, দেখো যে এখানে ই ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার, এখানে a স্কোয়ারটা আগে আসতেছে আর এখানে b স্কোয়ারটা আগে আসতেছে, এতটুকু মনে রাখতে হবে। এখানে এই ওখানে 0, প্লাস মাইনাস বিই, এখানে x ইকুয়াল টু প্লাস মাইনাস এই, এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখার সমীকরণ হলো x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই এবং ওখানে হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই ই। একটু টেকনিক্যালি আমাদেরকে এটা মনে রাখতে হবে। তারপর দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, a গ্রেটার দেন b হলে 2b স্কোয়ার বাই a এবং a লেস দেন b হলে 2a স্কোয়ার বাই b। শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a এবং 2b। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae 2be। বৃহদাক্ষের দৈর্ঘ্য y ইকুয়াল টু 0, যেহেতু বৃহদাক্ষটা এখানে x অক্ষ বরাবর থাকে, সুতরাং এখানে কোটি 0, অতএব সমীকরণটা হবে y ইকুয়াল টু 0 এবং এখানে হবে x ইকুয়াল টু 0। ক্ষুদ্রাক্ষের সমীকরণ এখানে কি হবে, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু a লেস দেন b এর জন্য y ইকুয়াল টু 0। উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হলো উপকেন্দ্রটা যে পাশে আছে, খেয়াল করে একটু, উপকেন্দ্রটা যে পাশে আছে সেই পাশে একটি নিয়ামক রেখা আছে mz। এইখান থেকে এই যে দূরত্বটা sz, এই দূরত্বটা হচ্ছে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। এটা হবে a বাই ই মাইনাস ae। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সূত্রগুলো বুঝে ফেলছো এবং এই সূত্রগুলো দিয়েই কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। সুতরাং এই সূত্রগুলোর ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না, এগুলো খুব ভালো মতো মুখস্থ করে লিখতে হবে তোমাদের বারবার, তাহলেই তোমরা অঙ্কগুলো পারবে। তো শিক্ষার্থীরা দেখো, এরপরে আমরা আরও একটা সূত্র শিখব যে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 2a বাই ই এবং এখানে হবে 2b বাই ই। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2a বাই ই এবং 2b বাই ই। আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিছু অঙ্ক করব। প্রয়োজনীয় সমস্যাবলীর সমাধান। খেয়াল করো, এখানে 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 20 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 20। এই যে সমীকরণটা দেওয়া আছে, আমরা এই সমীকরণটাকে প্রথমে যে কাজটা করব সেটা হলো উপবৃত্তের যে আদর্শ সমীকরণ আমরা দেখে আসছি, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এই আকৃতিতে আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদেরকে প্রথমে a এবং b এর যে মান আছে এটার সাথে তুলনা করে a এবং b এর মানগুলো বের করতে হবে। a এবং b এর মানগুলো বের করে আমরা কি করব, আমাদের যে সূত্রগুলো আমরা একটু আগে দেখে আসছি সেই সূত্রগুলোর মধ্যে আমরা যদি a এবং b এর মানগুলো বসাই, তাহলেই কিন্তু আমরা এই উপাদানগুলোর যেগুলো বের করতে বলেছে সেগুলো আমরা সহজেই বের করতে পারবো। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের প্রদত্ত উপবৃত্তের সমীকরণ হলো 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 20। তোমরা এখানে খেয়াল করো যে এখানে কিন্তু ডান সাইডে 1 আছে, সুতরাং
আমরা প্রথমে যে 20 আছে 20 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। ভাগ করার পরে যে কাজটা করলাম সেটা হলো এখানে x স্কোয়ার বাই a স্কোয়ার, x স্কোয়ার বাই a স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে হবে। a স্কোয়ার যদি না আসে তাহলে তোমাকে রুট দিয়ে হলেও নিয়ে আসতে হবে। দেখো এখানে 4 আছে, 4কে আমরা কি করলাম 2 স্কোয়ার লিখলাম, এটা হলো আমাদের a স্কোয়ার, এবং 5কে যেহেতু 5 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এটাকে আমরা রুট দিয়ে তারপর স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসছি এখানে। এবং দেখো যে তাহলে আমরা a আর b পাচ্ছি। আমাদের যদি a আর b পাই তাহলেই কিন্তু আমরা এগুলো সূত্রের মধ্যে ব্যবহার করতে পারবো। এখন এই সমীকরণটাকে আমরা কি করব, এই সমীকরণটাকে আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ, যেটা আমি অলরেডি লিখেছি, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এর সাথে আমরা তুলনা করব। তুলনা করে আমরা কি করব, উপবৃত্তের এইখান থেকে a এবং b এর যে মান সেই মানটা বের করব। এটাকে আমি 1 নং দিতে চাই। এই 1 নংকে উপবৃত্তের আদর্শ সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই a সমান 2, b সমান √5, যেখানে a লেস দেন b। অবশ্যই তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে a লেস দেন b, অর্থাৎ এর মানটা এখানে কি b থেকে ছোট, a বড় না b বড়, তার উপর নির্ভর করে কিন্তু আমাদের সূত্রগুলো আসবে। সুতরাং আমাদেরকে এটা অবশ্যই খেয়াল করতে হবে এবং এখানে তোমরা লিখে দিবা যে a বড় না b বড়। এখন আমাদের কাজ হলো, যেহেতু আমরা a পেয়ে গেছি, bটাও পেয়ে গেছি, সুতরাং আমরা এখন যে সূত্রগুলো দেখে আসছি সেই সূত্রগুলোর মধ্যে এই মানগুলো বসাবো এবং আমরা যেগুলো বের করতে বলেছে সেগুলো সহজেই বের করতে পারবো। দেখো প্রথমে আমাদেরকে বলেছে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে। উৎকেন্দ্রিকতার সূত্রটা কি, যদি a লেস দেন b হয় তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র ছিল √b স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই b স্কোয়ার। এখানে দেখো আমাদের এই সূত্রটা মনে না রাখলে কিন্তু আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারবো না। সুতরাং আমরা এখানে এই সূত্রটা লিখলাম, লেখার পরে এখন কি করব, এখানে এই মান বসাবো। b সমান হলো √5, a সমান হচ্ছে 2। তাহলে এখানে কি আসবে, √5 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই √5 স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করে এখানে আমরা কি পাচ্ছি 1/√5, অর্থাৎ আমরা যে উৎকেন্দ্রিকতা পাচ্ছি সেটা হলো 1/√5। তোমরা একটু খেয়াল করো যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে, এই যে 1/√5 আসছে এটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। সুতরাং এটা একটা যে উপবৃত্তের সমীকরণ সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই উৎকেন্দ্রিকতা থেকে। এখন আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের শীর্ষবিন্দুটা কত ছিল। সূত্র অনুযায়ী শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যেহেতু a লেস দেন b, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে 0, প্লাস মাইনাস be। এখানে জাস্ট হচ্ছে আমরা মানটা বসাবো। b এর মান ছিল √5, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস √5। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু a লেস দেন b, সুতরাং 0, প্লাস মাইনাস be। এখানে আমরা b এর মান হচ্ছে √5 এবং e এর মান হলো 1/√5। এটা বসানোর পরে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি 0, প্লাস মাইনাস 1। এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এখানে সূত্র a লেস দেন b এর জন্য 2a স্কোয়ার বাই b, তারপর মান বসাবো আমরা, এর মান হলো 2, b এর মান হলো √5। বসানোর পরে ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হলো 8√5। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ a লেস দেন b এর ক্ষেত্রে y ইকুয়াল টু প্লাস মাইনাস be। তাহলে এখানে কি আসবে, b এর মান হলো √5, e এর মান হচ্ছে 1/√5। আমরা এখানে জাস্ট মান বসালাম, বসানোর পরে √5 এবং √5 কাটাকাটি যাবে, তাহলে এখানে আসবে y ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এরপরে আসো নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি হবে, y ইকুয়াল টু প্লাস মাইনাস b/e, b/e। a লেস দেন b এর ক্ষেত্রে y ইকুয়াল টু প্লাস মাইনাস b/e। সবসময় আমাদেরকে প্রত্যেকটা সূত্র প্রয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে a লেস দেন b না b লেস দেন a, এইটা মাথায় রেখেই আমাদেরকে সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা যদি মান বসাই তাহলে কি আসে, √5/1/√5, তাহলে আসবে এখানে প্লাস মাইনাস 5।
তার মানে ওয়াই ইকুয়াল টু কত আসতেছে, ওয়াই ইকুয়াল টু আসতেছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। তো শিক্ষার্থীরা এ ধরনের আমরা আরও একটা অঙ্ক করব এবং এখান থেকে আমরা আরও কিছু উপাদান উপবৃত্তের উপাদান নির্ণয় করব। দেখো এখানে একটু ভিন্ন করে দেওয়া আছে যে পি এর মান কত হলে এক উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। পি এর মান কিন্তু এখানে অবশ্যই ধনাত্মক হতে হবে। পি এর মান যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে কিন্তু এটা আর উপবৃত্ত থাকবে না। আমরা দেখে আসছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখান থেকে দেখা যাচ্ছে দুইটাই কিন্তু ধনাত্মক, সুতরাং এখানে অবশ্যই পি এর মানটা ধনাত্মক হতে হবে। তো আমরা দেখি আসলে 6,4 বিন্দু দিয়ে সিদ্ধ করে পি এর মান আসতেছে কিনা, ধনাত্মক মান আসতেছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আমরা তাহলে এখানে 6,4 বিন্দুগামী যেহেতু, সুতরাং আমরা এখানে 6,4 বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করব। আগে সিদ্ধ করে আমরা দেখতেছি যে 6 স্কোয়ার কি আসতেছে, 6 স্কোয়ার বাই পি 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে কি আসতেছে 36 বাই পি 16 বাই 25। এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য 16 বাই 25কে ডান সাইডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে ক্যালকুলেশন করে 9 বাই 25, তাহলে পি সমান আসতেছে হলো 100, অর্থাৎ পি এর মানটা কিন্তু এখানে ধনাত্মক আসছে। সুতরাং এটা একটা পি এর ধনাত্মক মান হওয়ার কারণে এটা একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করছে। এখন এখানে আমরা এই মানটা যদি এখানে বসাই তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমাদের আরও কিছু উপাদান সংখ্যা বের করতে বলেছে, উপবৃত্তের আরও কিছু অংশ বের করতে বলেছে। এইটার থেকে আমরা কি করব, এখান থেকে আমরা উপবৃত্তের আরও কিছু অংশ বের করব। তো এখানেও আমরা আগের মতোই কি করব, আগের মতোই এখানে আমরা এ এবং বি এর মানকে আমাদের বের করতে হবে। এখানে খুব সহজেই দেখা যাচ্ছে যে 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে 100 সেহেতু পি এর মানটাকে আমরা 10 স্কোয়ার আকারে লিখেছি। এখন এইটাকে আমরা 2 নং দিয়ে এই উপবৃত্তের আদর্শ যে সমীকরণ আছে সেই সমীকরণের সাথে তুলনা করে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু 10 বি ইকুয়াল টু 5, যেখানে এ গ্রেটার দেন বি, যেখানে কি এ গ্রেটার দেন বি। আগের অঙ্কটাতে কিন্তু আমাদের এ লেস দেন বি ছিল, আর এই অঙ্কটাতে কিন্তু এ গ্রেটার দেন বি। সুতরাং আমাদের সূত্রগুলো এ গ্রেটার দেন বি এর জন্য যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা উৎকেন্দ্রিকতাটা বের করতে বলেছে, সুতরাং এখানে উৎকেন্দ্রিকতা ই সমান কত, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার সূত্র। এটা আমাদের কি এ গ্রেটার দেন বি এর জন্য উৎকেন্দ্রিকতার সূত্র। আমরা এখন জাস্ট এখানে যে সূত্রগুলো লিখব এবং এ এবং বি এর যে মানগুলো আছে সেই মানগুলো বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ই এর মান পেয়ে যাব। এখানে কি আসবে, রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 10 স্কোয়ার। এটাকে আমরা সিম্পলিফাই করে ক্যালকুলেশন করলে কি পাবো, রুট 3/2, রুট 3/2, অর্থাৎ উৎকেন্দ্রিকতা হচ্ছে রুট 3/2। এরপরে আসো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আমাদের। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, 2a, এর মান কত, এর মান হলো 10, সুতরাং এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আসতেছে 20। এরপরে আসো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যের সূত্র এখানে কি হবে, 2b, এ গ্রেটার দেন বি এর বেলায় হচ্ছে 2b, বি এর মান হচ্ছে 5, সুতরাং 2 × 5 সমান হলো 20। তাহলে আমরা ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য পাচ্ছি 10। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2ae, এ গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2ae। 2 × a এর মান হলো 10 এবং ই এর মান হচ্ছে রুট 3/2। এখানে আমরা 2 এবং 2 কাটাকাটি করে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা পাচ্ছি 10√3।
এরপর আসো নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের যে সূত্র সেটা হলো 2a/e। এখানে আমাদের কিন্তু এর মান হচ্ছে 10 এবং ই এর মান হচ্ছে √3/2। এই দুইটা মান আমাদের এখানে বসানো লাগবে। আমরা এখানে মান বসাবো 2 × 10 / √3/2। এটাকে সিম্পলিফাই করে ক্যালকুলেশন করলে 40/√3। ঠিক আছে শিক্ষার্থীরা? এরপরে উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব a/e - a। এখানে আমরা সিম্পলভাবে মান বসানোর পরে সিম্পলিফাই করে ক্যালকুলেশন করলে উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী যে দূরত্ব পাবো সেটা হলো 5√3। তোমরা প্রথমে সূত্রগুলো খুব ভালো মতো শিখবে, শেখার পরে যদি অঙ্কটা করো তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। উপবৃত্তটা আসলে কম্পারেটিভলি অনেক সহজ। তোমরা শুধু মনোযোগ দিয়ে সূত্রগুলো শিখে যদি অঙ্ক করো তাহলেই তোমরা পারবে। এখানে বেশি কিছু কাজ নেই, আমরা শুধু এ এবং বি এর যে মান আছে x² / a² + y² / b² = 1কে 1-এর সাথে সমীকরণকে তুলনা করে এ এবং বি এর মান বের করব এবং সাথে উৎকেন্দ্রিকতাটা আমাদের কখনো কখনো লাগবে। উৎকেন্দ্রিকতা বের করে আমাদের যেগুলো বের করতে বলেছে সেগুলো আমরা বের করতে পারবো সহজেই। এরপরে আমাদের একটা হোমওয়ার্ক দেখো যে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র ও নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই একটা অঙ্ক দিয়েই কিন্তু আমরা সবগুলো বের করতে পারি। অর্থাৎ একটা অঙ্ক যদি আমরা ভালো মতো শিখি তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোই আমরা ভালো মতো সমাধান করতে পারবো। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো এবং এই যে আজকের যে আলোচনা, এই আলোচনাগুলো তোমরা বুঝেছো এবং তোমরা যদি বাসায় আরও ভালো মতো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমাদের মনোযোগ সহকারে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ।